ঐশী অসহায় নজরে তাকালো জোবানের দিকে। জোবান হাসল, দুনো হাত উঁচু করে আড়মোড়া বাংল। সঙ্গে সঙ্গে ওর শরীর থেকে মরমর শব্দ ভেসে এলো। জোবান গুনগুনিয়ে গান গাইতে গাইতে ঐশীর কাছে এসে দাঁড়ালো। ঐশীকে একটু লক্ষ্য করে আবারও ছেলেগুলোর দিকে তাকালো। তাচ্ছিল্য করে বলল, এত সময় জাস্ট ওড়না হাতিয়েছিস, shame on you guys। ছেলেগুলো কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রইল, যেন নিজেদের অক্ষমতায় নিজেরাই লজ্জিত। আর ঐশী, সে তো শুধু অবাক চোখে জোবানের দিকে তাকিয়ে আছে। মাথা ঘুরছে তার। এই গায়ক সাহেব কে? এতটাও খারাপ ভাবেনি ও। জোবান সজীবের হাত থেকে ওড়নাটা ফট করে নিয়ে নিল। ওরা এতে বোকার মতো জোবানের দিকে তাকালো। জোবান বলল, মেয়েটার হাত ছাড় আর আমার দিকে তাকা, দেখ আমি কিভাবে 2 মিনিটে কাজ হাসিল করি, ওকে? ছেলেগুলো অবুঝ হয়ে মাথা নাড়ালো। জোবান এগিয়ে এসে ঐশীর গায়ে ওড়না জড়িয়ে দিয়ে সরে এলো। নাও আই উইল প্লে দ্য গেম, রেডি গাইজ? ছেলেগুলো যেন তুমুল উৎসাহ পেল। সম্মতি জানাতে হুড়হুড় করে মাথা নাড়ল ওরা। ঐশী এসব দেখে ভড়কে গেল। জলদি মাথা নেড়ে কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ। জোবান শুনে বাঁকা হাসলো। এগিয়ে এসে ঐশীর গায়ের ওড়না নিতে এলে হুট করে হাত ঘুরিয়ে সজীবের নাক বরাবর বসিয়ে দিল। আচমকা আক্রমণে সজীব নাকে হাত দিয়ে খানিক পিছিয়ে গেল। এবার জোবান ধীরে ধীরে নিজের রাগী রূপে এলো। একে একে 3টাকেই মারতে লাগলো। এলো পাথারি। ছেলেগুলো হঠাৎ জোবানের এমন রূপ বদলানো দেখে থতমত খেয়ে গেল। আকাশ নাকের রক্ত দেখে জোবানের দিকে তেড়ে আসলো জোবান। ওর পায়ে লাথি দিয়ে রাস্তায় শুয়ে দেয়। রাগে কাঁপতে কাঁপতে বলে, জানোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, মেয়ে দেখলে শয়তানি করতে মন চায়, তাই না? আজ তোদের সবগুলোর ওই মিশনটাই নষ্ট করে দেবো, কুত্তার বাচ্চা কথাকার। বলেই আবারও এলো পাথারি লাথি দিতে থাকে ওই মাতালদের। ঐশী এক পাশে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। বেশ ভয় পেয়েছে মেয়েটা। ছেলেপুলে যখন মাটিতে কাতরাতে ব্যস্ত, তখন জোবান ঐশীর দিকে তাকিয়ে কটমট গলায় বলল, ঢাকা যেতে পারবে তো? ওকে, তাহলে চলো, আমি চলে যাচ্ছি। একা একা হেঁটে 6 কিলোমিটার পাড়ি দিও, যথেষ্ট পাগলের দল। বলে জোবান হেঁটে গিয়ে গাড়িতে উঠে গেল। ঐশী যা ভয় পেয়েছে তাতে একা একা যাওয়ার সব শখ মিটে গেছে ওর। তাই চুপচাপ নিজের সাইড ব্যাগ আঁকড়ে ধরে গাড়ির কাছে এসে দাঁড়ালো। জোবান ঐশীকে দেখে কিছু বলল না। এক তাচ্ছিল্যের হাসি দিয়ে দরজা খুলে সামনের সিটে এসে বসলো। ঐশী চুপচাপ পিছন সিটে বসে দরজা আটকে দিল। গাড়ি চলছে। জোবানের রাগ এখনো সপ্তমে চড়ে আছে। তাই তো এক হাত জানালায় রেখে বাইরে তাকিয়ে আছে। দৃষ্টি শূন্যে ভাসছে, চোখের নজর কঠিন। ঐশী নিজের ওড়নার শেষাংশ ধরে মাথা নিচু করে বসে আছে। একটু পর ঐশী মনে হলো ওর স্প্রে তো ওই মির্জার কাছে। তাই ও মাথা তুলে জোবানের দিকে তাকিয়ে বলল, আমার স্প্রে? জোবান হিংস্র চোখে পিছন ফিরল। ঐশীর দিকে তাকিয়ে কঠিন সুরে বলল। ঐশী এক ডোক গিলল। আসলেই তো, যে ওকে এই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করেছে তাকেই এখন ঠিকমতো ভরসা করতে পারছে না কেন? ঐশী কাচুমাচু গলায় বলল, আসলে আমি আমি কোনো মেয়ের সম্মতি ছাড়া তাকে ছুঁয়ে অবধি দেখি না। আমি কখনো কাউকে নিজের কাজের কৈফিয়ত দিই না, কিন্তু আমার সামনে বসে থাকা এক মাথা মোটার জন্য বলতে বাধ্য হলাম, রিডিকুলাস। ঐশী সব শুনে উত্তর দিল না। আবারও জানালার দিকে তাকিয়ে তারা গুনতে মগ্ন হয়ে গেল। জোবান এক উষ্ণ নিঃশ্বাস ফেলে ব্যাগ থেকে মরিচ স্প্রেটা নিয়ে সেটা ঐশীর দিকে বাড়িয়ে বলল, নাও। ঐশী জানালার থেকে মুখ সরিয়ে জট করে জোবানের হাত থেকে স্প্রেটা নিয়ে নিজের ব্যাগ রেখে দিল। জোবান অবিশ্বাস্য নয়নি ঐশীর দিকে তাকিয়ে আবারও সামনে তাকাল। এই মেয়েটা কিসের তৈরি খোদা? এত অবিশ্বাস কোথা থেকে আমদানি হয়? ফজরে আজান দিচ্ছে। গাড়ি জোবানের বাড়ির সামনে এসে থামল। জোবান গাড়ি থেকে নামতে নামতে ড্রাইভারকে বলল, চাচা, আপনি মেয়েকে সেফলি বাসায় পৌঁছে দিয়ে। বলেই ঐশীর দিকে ফিরল। ঐশী ততক্ষণে ঘুমে কাহিল। জোবানের রাগ লাগলো। সারা রাত ওকে এত চিন্তায় ফেলে এখন নিশ্চিন্তে ঘুমানো হচ্ছে।
জুবান গাড়ির সিট থেকে পানির বোতল নিয়ে এক আজলা পানি দিয়ে ছিটিয়ে দিল ঐশীর চোখে মুখে। ঐশী ঠান্ডা পানির স্পর্শ পেয়ে হুড়মুড় করে উঠে বসল। আদো আদো চোখে তাকালো জুবানের দিকে। জুবান হাত ঘড়ি দেখতে দেখতে বলল, অ্যাড্রেস বলো তোমার, ড্রাইভার যাতে পৌঁছে দেবেন। ঐশী কি বলবে এখন? কোন উত্তর যে নাই ওর কাছে। ঐশী কাছামুচু গলায় বলল, আমার ঢাকায় কোনো ঠিকানা নেই। হোয়াট? জুবান তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। ঐশী দুনো চোখ বেটে নিয়ে দুঃখ পেল। বুক চিরে এক তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাতাসও সেই নিঃশ্বাসে মিশে গিয়ে উষ্ণ হলো। ঐশী বলল। জুবান বুকুটি করে তাকালো ঐশীর দিকে। পাগল এই মেয়ে কি সব বলছে? জুবান বলল, এখনো মাত্র ভোর সকাল, এখন একা রাস্তায় বের হওয়া মুশকিল। আপাতত আমার বাসায় চলো, পরে না হয় দুপুরে চলে বাসাতে খুঁজতে বের হবো। ঐশী ভাবলো ওর ভয় এখনো কাটেনি। জুবানের চরিত্রের ব্যাপারে এখনো ওর ঢের সন্দেহ। ঐশী মিনমিনিয়ে বলল, আসলে আমি একা। আপনি? জুবান ঐশীকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ওকে ফাইন, গাড়ি থেকে বের হও, বের হও বলছি। শালা তোমাদের মতো মেয়েদের হেল্প করাটাই ভুল। একটা কথার 100টা মিনিং বের করো, দরকার নেই হেল্পের, বের হও গাড়ি থেকে। ঐশী চোখ সূক্ষ্ম করে তাকালো জুবানের দিকে। কি করবে ভেবে না পেয়ে সেই অবাঞ্ছিত কাজকেই ঠাঁই দিল। গাড়ি থেকে বের হয়ে চুপচাপ জুবানের বিশাল বাড়ির দিকে এগিয়ে গেল। জুবান হতবাক হলো। এক দফা বিস্ময় নিয়ে তাকালো সেদিকে। সুজা কাজকে এভাবে বাকিয়ে করাটাই কি মেয়েদের কাজ? কই, আরো তো মেয়ে দেখেছি, ওরা তো এমন নয়। বরং জুবানের কাছে আশেপাশে পড়ে থাকার জন্যে মরিয়া। জুবান মাথা নিচু করে গুটি কয়েক লম্বা নিঃশ্বাস নিল। মাথা শীতল করার চেষ্টা করলো। সফল হতেই ড্রাইভারকে লাগেজ আনার কথা বলে বাড়ির ভিতর প্রবেশ করলো। হল রুমে সাইড ব্যাগ আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে ঐশী। মনটা আঁকুপাকু করছে। ঠিক করলো তো? ছেলেটা সুবিধার না, আবার অবিশ্বাস করার মতো না। উফ, মাথা ধরে যাচ্ছে। 6টা রুম আছে, তাই তুমি উপরে ডান পাশের একদম কর্নার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। জুবানের কথা শুনে ঐশী মাথা নাড়ল। হঠাৎ কিছু মনে পড়ায় ঐশী বলে উঠল, আপনার রুম কোনটা? জোভান ক্যাব খুলতে খুলতে বলল, বাম পাশের একেবারে কর্নারে। তাই অযথা চিন্তা না করে রুমে যাও, খামোক ঘরে দুর্গন্ধ ছড়িও না। ঐশী শুনে বুড়ো কুঁচকে ফেলল। মাথা ঘুরিয়ে জুবানের দিকে তাকালো। থমথমে গলায় বলল, দুর্গন্ধ বলতে? জুবান এগিয়ে এসে সোফায় আরামসে গায়ে লিয়ে দিল। পা দুটো মাটিতে ছড়িয়ে দিয়ে বলল, সারারা জার্নি করে তোমার শরীরে গন্ধ ধরেছে, আর সেই গন্ধে সম্পূর্ণ ঘর ম ম করছে। কেন নাকে আসছে তোমার? ঐশীর তেজ লাগলো। অপমান, অপমান। ঐশী দাঁত কামড়ে ধরল। আকাশ শোন। রাগ নিয়ে দাঁত চেপে বলল, আমার শরীরে দুর্গন্ধ? আপনি কি তাহলে? হ্যাঁ, আপনার শরীরের সুগন্ধে তো আর বেঁচে থাকা যাচ্ছে না। জুবান কৃত্রিম অবাক হয়ে বলল, আমার চুল থেকে মাথা অবধি পারফিউম দেওয়া, তোমার মতো গন্ধ নেই আমার শরীরে। এখন কথা না বাড়িয়ে ফ্রেশ হতে যাও। ঐশী আর কথা বাড়ালো না। এই লোকের সাথে কখনোই পেরে উঠবে না সে। তাই অযথা চেষ্টা না করে পা বাড়ল সিঁড়ির দিকে। হঠাৎ জুবান ডেকে উঠল। এই, ঐশী সিঁড়ির হাতল ধরে পিছন ফিরে তাকালো। জুবান এক আঙ্গুল উঁচিয়ে বলল, শুধু আজ সকালটাই থাকতে দিয়েছি, দুপুর হলে বিদায় হবে, মনে থাকে জানো। ঐশী নিজের প্রবল আত্মসম্মানে জোরে বলল, দুপুর লাগবে না, আমি দুপুর হওয়ার আগেই চলে যাব। জোভান প্রত্যুত্তরে না করে সোফায় গা এলিয়ে চোখ বুজে নিল। ঐশী গট গট করে পা ফেলে জোভানের দেখানোর রুমে চলে গেল। আকাশ রঙের জামা গায়ে ঐশী বসে আছে বিছানায়। ভিজে চুল, ইস লাল নাক এবং কাপা ঠোঁট ওর। ফোন হাতে নিয়ে অনবরত কল দিয়ে যাচ্ছে ওর বাবাকে। মায়ের ফোনেও দিয়েছে, কিন্তু কেউ রিসিভ করছে না। ঐশীর অভিমান হলো। এই প্রথম নিজের পরিবারের উপর জোরদার অভিমান হলো ঐশী। অভিমানের দহনে জ্বলে পড়ে ছারখার হয়ে ফোনটা বিছানায় দূরে ছুঁড়ে ফেলে দিল। মৃদু কাঁপছে ওর শরীর। ও কোনো কোনো পরিস্থিতির মধ্যে যাচ্ছে। এই একটা দিন কেউ খোঁজ নেয়নি, একবারও না। এই তাদের মায়া আদর। একটা জোয়ান মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপর একবারও ফোন দিয়ে খোঁজও নেয়নি। কেমন পরিবার? ঐশীর কান্না পাচ্ছে। দুনিয়া সবকিছু তুচ্ছ করে চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছে।
মন চাইছে ছুটে চলে যেতে নিজের পরিবারের কাছে, কিন্তু বাবার কসম সেটা কি করে ও অগ্রাহ্য করবে। দরজায় ঠকঠক আওয়াজ এলো। ঐশী চোখ মুখ মুছে নিয়ে দরজা খুলে দিল। একজন সার্ভেন্ট দাঁড়িয়ে মাথা নিচু করে সাধারণভাবে বলল, ম্যাম, স্যার নাস্তা খাওয়ার জন্য ডেকেছেন আপনাকে, কাইন্ডলি নিচে আসবেন। ঐশী মাথা নাড়ল। বিছানার উপর রাখা বন্ধ ফোনের দিকে বিধ্বস্ত চোখে তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। ডাইনিং টেবিলে একটা চেয়ারে জোবান বসে আছে, হাতে আইফোনের লেটেস্ট ভার্সন। ফোনের স্ক্রিনের উপর আঙ্গুল বিরামহীন চলছে। ঐশী সেদিকে ভ্রুক্ষেপ না করে চুপচাপ একটা চেয়ারে এসে বসলো। সারমেট ওদের দুজনকে নাস্তায় গিয়ে দিল। ঐশী আনমনে পরোটা ছিঁড়ছে আর এমনি মুখে পুড়ে নিচ্ছে। ধ্যান ধারণা সব ওর পরিবারের কাছে পড়ে আছে। জোবান খেতে খেতে ঐশীর দিকে একবার লক্ষ্য করলো। ঐশী জাল ফ্রাই পরোটায় না লাগিয়ে এমনি খাচ্ছে। জোবান একবার দেখে আবার নাস্তায় মনোযোগ দিল, কারণ তার এসবে কিছু যায় আসে না। হঠাৎ সার্ভেন্ট ঐশীকে ডাক দিল। ম্যাম, ম্যাম। ঐশী ধ্যান ভেঙে হুড়মুড়িয়ে তাকালো সার্ভেন্টের দিকে। সার্ভেন্ট নমনীয় গলায় বলল, ম্যাম, নাস্তা ভালো লাগেনি? ঐশী মাথা নাড়ল, বলল, না, ভালো হয়েছে। তাহলে আপনি আপনার প্লেটের ঝাল ফ্রাই নিচ্ছেন না কেন? এমনি পরোটা খেলে তো গ্যাস্ট্রিক হবে। ঐশী মুখ বার করে মাথা নেড়ে জাল ফ্রাই দিয়ে পরোটা খেতে লাগলো। আবারও দেশের একজন স্বনামধন্য পুলিশ অফিসার আশরাফুল হাবিব সপরিবারে নিহত হয়েছেন। নাস্তা খাওয়ার মধ্যে হঠাৎ এমন অবিশ্বাস্য খবর শুনে ঐশী থমকে গেল। খাবার খাওয়ার মাঝপথে হাত আটকে গেল, শরীর নিস্তেজ হয়ে গেল। জলদি বাসি হাত নিয়ে টিভির সামনে এসে দাঁড়ালো। পাগলের মতো রিমোট হাতে নিয়ে সাউন্ড একেবারে হাই করে দিল। রিপোর্টার বলছে, আশরাফুল হাবিব একজন সৎ পুলিশ অফিসার ছিলেন। দেশে বিদেশে তার কাজ প্রশংসাযোগ্য। এই বিশিষ্ট পুলিশ কাল রাতে নিজ গৃহে আগুনে পুড়ে সপরিবারে নিহত হয়েছেন। জানা গেছে। ঐশী কি ভুল শুনছে? আর শোনার ক্ষমতা হলো না ঐশীর। সেখানে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গেল। চোখ বুঝতে বুঝতে একটাই কামনা ছিল তার, এই নিষ্ঠুর খবরটা মিথ্যে হোক, তার রাজা বাবা আবারও তাকে প্রিন্সেস ডাকুক, শুধু একবার মা তাকে বলে ডাক। জোবান নাস্তা করায় মগ্ন ছিল। ঐশীর আত্মচিৎকার কানে বেশি আসতেই জোবান তাৎক্ষণিক ঐশীর দিকে তাকায়। ঐশীকে মাটিতে পড়ে থাকতে দেখে সে কিছুটা ভড়কে যায়। চটজলদি চেয়ার থেকে উঠে ঐশীর পাশে হাঁটু গেড়ে বসে। ঐশীর দুদনো গাল হাতের মুঠোয় নিয়ে ব্যাকুল কণ্ঠে ডাকে, ওই ঐশী, ঐশী, কি হলো ঐশী? ঐশী নিরুত্তর, দুনো চোখ বুজে রাখা। চোখের নিচ বেয়ে একটা লম্বা দাগ এসে থুতনিতে ঠেকেছে, অতিরিক্ত অশ্রু ব্যয় করার ফলস্বরূপ। জোবান ঐশীর অবস্থা বেগতিক দেখে জলদি সার্ভেন্টকে পানি আনতে বলে। আশরাফুল হাবিব এবং তার স্ত্রীর মুখ সম্পূর্ণ ঝলসে গেছে, তাই তাদের চিহ্নিত করতে পুলিশ তদন্তস্বরূপ ডিএনএ টেস্ট করিয়েছে। সেই টেস্ট থেকে আমরা নিশ্চিত হতে পারছি যে এই দুটি দেহ আশরাফুল হাবিব এবং তার স্ত্রীর। বিস্তারিত জানতে জোবান বুড়ো কুচ্ছিত করে বৃহদাকার টিভির দিকে তাকিয়ে আছে। আবার আগুনে পুড়ে যাওয়ার খবর একটা। কিভাবে যে মানুষ এত অসচেতন হয়, একটু খেয়াল রাখলেই তো আর এভাবে পরিবার সহ পড়তে হতো না। জোবান এক নিঃশ্বাস ফেলল, বাড়ি নিঃশ্বাস। সেই নিঃশ্বাসে মিশে আছে কত শত আফসোস, হাজারো অপ্রাপ্তি। সার্ভেন্ট জগে করে পানি আনলে জোবান তড়িগড়ি করে সেই পানি দুহাতের আজলায় নিয়ে ছিটিয়ে দেয় ঐশীর চোখে মুখে। তবে ঐশী অনুভূতিহীন। জোবান বিরক্ত হয়, জ্ঞান হারানোর আর সময় পেল না। জোবান আবারও পানি ছিটিয়ে দেয়, এবারও ঐশী জাগে না। জোবান শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে ঐশীকে পাজা কোলা করে তুলে নিয়ে নেয়। জোবানের এতে একটু অস্বস্তি হয়, তবে কোনো উপায় যে নেই। ঐশীর হাত মাটির দিকে অনুভূতিহীন ঝুলে আছে। জোবান একবার ঐশীর দিকে তাকিয়ে আবারও সামনে তাকালো। হন্তদন্ত হয়ে ঐশীকে গাড়িতে তুলে ড্রাইভারকে হসপিটালের উদ্দেশ্যে যেতে বলল। ঐশীর হাতে স্যালাইন লাগানো,
অনুভূতিহীন বেডের এক অংশ জুড়ে শুয়ে আছে। চোখগুলো থেকে মাঝে মধ্যে টিপ টিপ পানি গড়িয়ে পড়ছে গালে, গাল থেকে বালিশ। অজ্ঞান অবস্থায় কি কাঁদছে মেয়েটা? এত কষ্ট কিসে? এই ছোট্ট মেয়ের কি নেই? ওর কাছে একটা পরিবার আছে, জীবনের সবটুকু সময় আগলে রাখার জন্য একজন বাবা আছে। তাহলে কিসের কষ্ট, কিসের অপ্রাপ্তি? জুবান সোফায় বসে ফোন হাতে নিয়ে ঐশীর দিকে তাকিয়ে আছে। ঐশীর চোখের বীজে পাপড়ি হালকা যেন নড়ে উঠল। তবে কি ঐশীর জ্ঞান ফিরছে? ঐশী দীর্ঘ সময় বুঝে রাখা চোখ দুটো একটু একটু করে মিলছে। একটা সময় ঐশী সম্পূর্ণ চোখ মিলে তাকালো। ক্লান্ত দু চোখ, যেন হাজারো কথা বলছে। চোখে নিষ্ঠায় লম্বাটে দাগ, যেন চিৎকার করে বলছে, শুনছো পৃথিবী, আমি একেবারে অসহায় হয়ে গেছি। এই নিষ্ঠুর মৃত্যু আমার বাবাকে কেড়ে নিয়েছে, সারাদিন বকে যাওয়া মাটাকেও কেড়ে নিয়েছে। শুনছো মৃত্যু, তুমি সফল হয়েছ। একটা সন্তানের আর্তনাদ শোনার ইচ্ছে তোমার পূর্ণ হলো। এবার খুশি তো তুমি? ঐশী অনুভূতিহীন তাকিয়ে আছে মাথার উপর ঝুঁকে থাকা ফ্যানটার দিকে। হাতের রগে বহুমান চঞ্চল লাল নীল ব্যথাটা যেন তুচ্ছ ওর কাছে। ঐশীর চোখ থেকে গড়িয়ে পড়ছে অজস্র অশ্রু ফোঁটা। জুবান ঐশীর জ্ঞান ফিরতে দেখে সোফা থেকে উঠে ঐশীর কাছে চেয়ার টেনে বসলো। ঐশীর দিকে তাকিয়ে দু চারটা কড়া কথা শোনাতে গেলে দু চোখে অশ্রু ফোঁটা দেখে দমে গেল। এক ডোক গিলে নিজের রাগকে সামলানোর চেষ্টা করে ঐশীর দিকে তাকালো, নরম কণ্ঠে নাম নিল, ঐশী।